পর্ব 11। আমাদের নানি ছিলেন মহা আধুনিকা। আমরা ভেতো বাঙালিরা তো বলি লন্ডন, নানি বলতেন লন্ডন। হবে না, মেম সাহেব পুত্রবধূ তো তার। শুনেছি নানির আব্বা এক জায়গায় তার বিয়ে ঠিক করেছিলেন। সে ভদ্রলোকের বয়স একটু বেশি ছিল। নানির মন উঠল না, কিন্তু সে তো আর আজকের কথা নয়, আমার মায়েরও মায়ের বিয়ের কথা হচ্ছে। তা নানি করলেন কি, একখানা পোস্ট কার্ডে আপত্তির কথা লিখে রাখলেন তার আব্বার বিছানায়। বাবা এসে সে বিয়ে বাতিল করে দিলেন। নানির মুখেই শোনা এ কেচ্ছা। অবাক হয়েছিলাম তার সাহসের কথা শুনে। বলতেন, কেন, মুসলমানদের বিয়েতে তো মেয়েদের এজেন্ট নেবার নিয়ম আছে। একমাত্র মেয়েকে ছেড়ে বেশি দিন থাকতে পারতেন না, প্রায় জামাইয়ের বাসায় এসে থাকতে হতো তার। কিন্তু এ বাড়িতে খেতেন খোরাকি দিয়ে। আব্বু খুব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করবার চেষ্টা করেও পারতেন না। সেটা ছিল নানির মান সম্মানের ব্যাপার। বলতেন, খোরাকি না নিলে তো এখানে থাকা হয় না। নানি খুব ধর্মপরায়ণা ছিলেন, নামাজ কাজা করতেন না কক্ষনো। আমি তার দেখা দেখি সঙ্গে সঙ্গে ওঠা বসা করে সব নামাজ পড়তাম। সূরা জানবো কোথা থেকে, 5 বছর বয়সও তখনও হয়েছে কিনা সন্দেহ। তাই সারাক্ষণ আল্লাহ 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 বলতাম। নানি বলতেন ওতেই হবে। আম্মু বলতেন, দেখা যাক না, বয়স হলে কত নামাজ পড়া হয়। আমার জায়নামাজ হতো ইজি চেয়ারের বাতিল হয়ে যাওয়া কাপড়। সেজদা দিয়ে উঠে বসে হাঁটুর উপর হাত রেখে সূরা বলবার সময় নানির হাতের আঙ্গুলগুলো কাঁপত। আমার মনে হতো, যার বেশি পুণ্যি তারই হাত বেশি কাঁপে। সমস্ত মন দিয়ে নামাজ পড়বার চেষ্টার সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলোকে একটু একটু কাঁপানোর চেষ্টা করতাম। অল্প বয়সে ধর্মে খুবই মন ছিল আমার। 5 বছর বয়সে প্রথম যে রোজা রেখেছিলাম তা কেউ ভাঙাতে পারিনি। নেতিয়ে পড়লেও আজান হলে পরে পানি মুখে দেওয়া গেছিল আমার। নানির কাছে আব্বুর কাছে নবীদের গল্প শুনে শুনে মুখস্থ হয়ে গেছিল। কাজী এমদাদুল হকের নবী কাহিনী ছিল তার প্রিয় বই। সে বই এখনো খুঁজি। এমন সুন্দর আলোময় ভাষা ছিল সেই বইয়ের, যে মনটাকে পবিত্র করে তুলত। ভক্তিতে কানায় কানায় ভরে উঠত মন। নীলক্ষেতের বাসায় থাকতে কতদিন আব্বু বাইরের সিঁড়িতে বসে আমাকে কোলে নিয়ে পশ্চিমা আকাশের গোধূলির রং দেখাতে দেখাতে বলেছেন, ওই দেখো, কারবালা ময়দানে হোসেনের রক্ত। সীমারের নিষ্ঠুরতার গল্প শুনে বুকের রক্ত হিম হয়ে যেত। সন্ধ্যা আকাশের তারা দেখিয়ে দেখিয়ে নবীদের গল্প বলতেন। বেহেস্তের গল্প তখনই শুনেছি। নানি, আব্বু আর নবী কাহিনীর কল্যাণে বিএ সাবসিডিয়ারি ক্লাসের ইসলামের ইতিহাসের পড়া বহুদূর জানা হয়ে গিয়েছিল আমার। আরও বই ছিল আমার এই ইতিহাস চর্চার সহায়। 1 নম্বর বিষাদ সিন্ধু। তথ্য ঠিক আর ভুল হোক, এই বইয়ের তথ্যের ভ্রান্তি নিয়েও বই ছিল আমাদেরই এক নানা কাজী আকরাম হোসেনের লেখা ইসলামের ইতিহাস। মানে বইটাই ওই ভ্রান্তি নিয়ে না, তবে ওই ভ্রান্তি এই লেখার উৎস, এমন কথা ছিল ভূমিকাতে। নানাকে তার ডাক নামে এনসান নানা ডাকতাম আমরা। আম্মাকে খুবই স্নেহ করতেন। বিয়ে করেছিলেন আবার আম্মুর এক খালাতো বোনকে, ফলে সম্পর্ক দাঁড়িয়েছিল 2 রকম। এনসান নানা ইংরেজি সাহিত্যের লোক, সরকারি কলেজে অধ্যাপনা করতে দেখেছি পাকিস্তান আমলের প্রথম দিকে। প্রেসিডেন্সি আর রাজশাহী কলেজ থেকে আব্বুর সঙ্গে সখ্য হয় তার। সেই সূত্রে আম্মুর সঙ্গে আব্বুর বিয়ের ঘটকালি করেছিলেন নানা। যাই হোক, বলছিলাম নানির কথা। আশ্চর্য রকমের বই পড়ার বাতিক ছিল তার। সমস্ত কাজ একেবারে রুটিন বাঁধা। অন্ধকার থাকতে দিনের কাজ শুরু ফজরের নামাজ দিয়ে। দফায় দফায় সমস্ত কাজ সারা হতো ঘড়ি ধরে। দুপুরের খাওয়া শেষ হলেই আর কোনো কথা নাই। একখানা বই হাতে নিয়ে তিনি বিছানায় শরীর ঠেকাবেন। ঘুমটুম নয়। জোহরের নামাজের আগ পর্যন্ত বই পড়ে, নামাজের পরে আবার বই পড়া, আসরের নামাজ তক। আসরের নামাজ পড়বার আগে অবশ্যই চুল আঁচড়ে তার ওই এক কাছে চুলের টিংটিঙ্গি বিনুনি বাঁধা হবে সযত্নে। তারপর ভালো করে হাত মুখ ধুয়ে উজু করে নামাজে বসা। পড়বার বই এনে দিতেন আব্বু লাইব্রেরি থেকে। কত রকমের বই যে আসতো বাড়িতে। বাড়ির বঙ্কিম রচনাবলী তো ছেঁড়া ছেঁড়া হয়ে গেছিল পড়ার চোটে। তেমনি শরৎ রচনাবলী, গল্পগুচ্ছ ইত্যাদি। ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য,
রবীন্দ্রনাথের নানা বই, তার ভেতরে বিজ্ঞান বিষয়ক বিশ্ব পরিচয় পর্যন্ত আসত। নানির পড়ার ফাঁকে ফাঁকে বইগুলো যে শেষদির আর আমার হাত ঘুরে তবে ফেরত যেত, সেটা আব্বু ঠিকই জানতেন। নানির পড়বার বই না থাকলে বাড়ির ছেলেমেয়েদের বাংলা, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য সব বিষয়ের বই একের পর এক গিলে যেতেন। এইটে আমাদের সবার কাছে হাসির ব্যাপার ছিল। নানি আম্মুর মতো জাদুটোনাতে বিশ্বাস করতেন না। অর্থহীন কথাবার্তা, পরচর্যার ভিতরে থাকতেন না একদম। তার ভাবনা, চিন্তা, চালচলনে ছিল আভিজাত্য। মৃত্যুর অনেক আগে থেকেই তিনি নিজের কাফনের কাপড়, সুরমা, গোসলের মাটি, চোখের উপরের রাখার জন্য কাবা শরীফের গেলাফের টুকরো সমস্ত গুছিয়ে রেখে গিয়েছিলেন নিজের বাক্সে। তার জীবনটা যান্ত্রিক ঠেকলেও শৃঙ্খলের রকম দেখে বিস্ময় হতে হতো। নানির ছোট বোনকে আমরা ডাকতাম মোটা নানি। মোটা বলেই বটে। বয়স বেশি বলে আমাদের নানি যাকে বিয়ে করতে রাজি হননি, কোন বুদ্ধিতে জানি না, নানির বাবা তার সাথেই বিয়ে দিয়েছিলেন নানির চেয়ে বয়সে অনেক ছোট তার কনিষ্ঠা কন্যাকে। সে নানি তখন এতই ছোট যে তাকে নিয়ে অনেক গল্প আছে। বাপের বাড়িতে একবার ফ্রক পরা অবস্থায় খেলছেন তিনি, এমন সময় রব উঠল, ভাসুর এসেছেন, ভাসুর এসেছেন। এদেশের মেয়েরা তো জন্ম থেকেই শ্বশুরবাড়ির লোকের সামনে যাবতীয় আচরণীয় সম্পর্কে সচেতন হয়ে যায়। আমাদের ছোট্ট নানি হল্লা শুনে ফ্রকের নিচের দিকটা উল্টো করে মাথায় ঘোমটা দিয়ে ফেললেন। ওদিকে তার পরনে যে প্যান্ট নেই, তা কে ভাবতে গেছে। ভারী মজার মানুষ ছিলেন ওই নানি। তার স্বামী ছিলেন তার খেলার সঙ্গী। তিনিও কম যান না, খুব আমোদের স্বভাবের ছিলেন তিনি। তার সম্পর্কে আমার স্মৃতি ঝাপসা। মোটা নানির কাছে গল্প শুনেছি। শিকার করতে ভালোবাসতেন, আর ভালোবাসতেন খেতে। একবার গ্রামে যাত্রা হবে, নানা যাবেন দেখতে। নানি তো ঝুলে পড়লেন, তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ওদিকে মহামুসল্লিদের গ্রাম, পয়গ্রাম কসবা। নানা কি করেন, নানিকে কিছুতেই নিরস্ত করতে না পেরে নিজের পুরনো ছোট হয়ে যাওয়া শেরওয়ানি পায়জামা পরিয়ে তাকে ছেলে সাজালেন। মাথার টুপির ভিতরে ভরে দিলেন বড় চুল। নিয়ে চললেন নানিকে। বছর 13 বয়সে ছেলের মতো দেখাচ্ছিল তাকে। লোকে জিজ্ঞাসা করল, কে সঙ্গে? অম্লান বদনে বললেন, আরে আমার শালা এসেছে হঠাৎ করে। দিব্যি যাত্রা দেখা হয়ে গেল আনন্দে। মোটা নানি গান গাইতেন মজার মজার। খাবার দাবারের লিস্টিওয়ালা একটা গান ছিল, মানিনীর মান ভাঙানোর গান। সুন্দরী, কার কথায় করেছ এমন মন ভারী? আমি বালাম চাল, তুমি অড়হর ডাল। তুমি আমার মাছের অম্বল, জানি চিরকাল। তুমি গোল আলু আর বাগদা চিংড়ি, উচ্ছে পটল চচ্চড়ি। গান গাইবার জন্য পীড়াপিড়ি করলে আরও গাইতেন, আমি কি গাইতে জানি গান, পথের ধারে ধরে এনে করলে অপমান। মোটা নানি ছিলেন নিঃসন্তান। একবার এক আত্মীয়া কন্যাকে চেয়ে নিয়ে প্রভূত প্রশ্রয় সহযোগে পালতে লাগলেন। সে কি আদরের বাহার! আমরা হিংসুটি হিংসুটি চোখে তাকিয়ে দেখতাম। বেশ নেকু হয়ে উঠেছিল সে। সাদাসাদি করে তাকে নামাতেন ব্রতচারী নাচ দেখাতে। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, পেটে খিদের জ্বালায়, খাবো ক্ষীরার মালাই। ব্রতচারীর শব্দগুলো কি কি করব না তার ফর্দ, কি এমন নাচ গান তার অত দেমাক। আড়ালে মুখ বাঁকাতাম আমরা। সেই শিরিনকে নানি পেলে পুষে লেখাপড়া শিখিয়ে বড় করে তুললেন, আর একদিন তার আসল মা তাকে নিয়ে পট করে কোথায় বিয়ে দিয়ে দিলেন। মোটা নানিকে খুব কাতর হতে দেখেছিলাম সেই সময়টা। শিরিনও কেমন অকৃতজ্ঞ। মায়ের কথা শুনে চলল বেশ, পালকমার মনটার দিকে ফিরেও চাইল না। আত্মীয়তার সুবাদে পরেও যখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, ওকে একটুও ভালো লাগেনি আমাদের। মোটা নানির স্বামী মারা গেছিল অনেক আগে। বুড়ো বয়সে নানি একদিন একা ঘরে মুখে গাজলা তুলে মরে গিয়েছিলেন। পয়গ্রাম কসবার বাড়িতেই এই মৃত্যু। লোকে বলতো কেউ তাকে গলা টিপে মেরেছে। আমাদের আসল নানা বুড়ো হয়ে কেমন বেসামাল হয়ে পড়েছিলেন তখন দেখেছি। নানির পাশে ওকে যেন মানাতো না। নানি চলতেন নিজের ছন্দে, উনি চলতেন ওনার নিজের ধাঁচে। খুব রেগে নানা নানিকে মরতে বলতেন। নানিও খেপতেন, বলতেন, এখনই মরব কি? হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তবে যাব।
নানা বেশিরভাগ সময় লুঙ্গি পরে থাকতেন। মেজমামু ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ছিলেন একসময়। সেই সূত্রে নীলক্ষেতে বাসা ছিল। আমরা থাকতাম সেগুন বাগানে। একদিন নানা তাল তুললেন নাতনিদের নিয়ে ছেলের বাড়ি যাবেন। আমরা সবাই যাব। আমরা তো নাচবই। চললাম নানার সঙ্গে। বিকেল ফুরিয়ে এসেছে এমন সময় পৌঁছালাম গিয়ে। মামানি আমাদের দেখে খুব তুষ্ট হলেন বলে মনে হলো না। নিশ্চয়ই আজেবাজে পোশাকেই আমরা চলে গিয়েছিলাম। নানার পোশাকের তো কথাই নেই। মেজমামু বাসায় ছিলেন না। কত আর অপেক্ষা করা যায়? তবু নানার উঠবার নাম নেই। সন্ধ্যার বেশ পরে ফিরে চললাম বাসার দিকে। শীতের বেলা ঝপ করে সাজ লেগে অন্ধকার হয়ে গেছে। পথ হাঁটছি তো হাঁটছি, বাসা আর পাওয়া যায় না। নানা একবার এদিক একবার ওদিক করতে করতে পথ হারিয়ে বসলেন। ওদিকে শীত করছে সবারই। তারপর হারিকেন নিয়ে সাইকেল করে ছোট কাকারা আমাদের খুঁজতে খুঁজতে শেষে পেয়ে গেলেন। বাড়ি ফিরে সে যা ধকল নানার! আদরের একমাত্র মেয়ের সামনে টু শব্দটি করলেন না। কাকারা আছেন তখন বাড়িতে। সেজ কাকার বিয়ে হয়েছে। চাচিকে বলতাম কালো চাচি। কালোর মধ্যে অপূর্ব শ্রী ছিল তার মুখে। তিনি মাস্টারের কাছে গান শিখেছিলেন। দূর অলকা পারে মম চির বিরহী। নানা ভেংচি মেরে বলতেন, কি গানের ছিরি, দূর অলক পারে মেঘ ছিঁড়ে বেড়ায়। সব কিছু নিয়েই চটকানি ছিল আমার নানার স্বভাব। কালু চাচির কথা একটু বলি। ওকে খুব ভালোবাসতাম। আমি কালো বলে সবাই আমাকে কালো চাচির মেয়ে বলতো। চাচির রং কালো হলেও মসৃণ স্নিগ্ধতা ছিল তার রঙে। কিন্তু আমাদের বাড়িতে তার কদর ছিল না। বিয়ের আগে নাকি কাকাকে বলা হয়েছিল কন্যার রং আমার আম্মুর মতো মাজা। পরে দেখা গেল চাচির কালো আম্মুর কালোর চেয়ে অনেক ঘনতর। তাই কাকা সারাক্ষণ খোঁটা দিতেন তাকে। আশ্চর্য এই, কাকাও কিন্তু ছিলেন ঘোর কালো। সে কালোতে মাধুর্য ছিল না। আমাকে নিয়ে সবাই হাসত এই জন্য যে ছোট্ট আমি নিজে কালো হলেও কেলোকিষ্টি কাকার কোলে যেতাম না। ভয় পেয়ে ভীষণ কাঁদতাম। কাকা নাকি পিছন দিক দিয়ে এসে আমাকে কোলে তুলে নিয়ে আমার মুখ অন্যদিকে ফিরিয়ে রাখতেন। তারপর হঠাৎ টের পেয়ে গেলে আমার কান্না থামানো মুশকিল হতো। চেহারাও কাকার একটুও ভালো ছিল না। অথচ চাচিকে নিয়ে কি হেনস্থাই না করা হতো।